সাংবাদিক বন্ধুরা, গুড ইভিনিং। আজকে আমাদের ক্যাবিনেট মিটিং সমাপ্ত হয়েছে। যে সিদ্ধান্তগুলো আজকে ক্যাবিনেট মিটিংয়ে গ্রহণ করা হয়েছে, আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে সেটা আমরা অবগত করতে চাই। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, ফিনান্স ডিপার্টমেন্ট, যে এভিয়েশন সেক্টরে আমাদের যে এটিএফ, এভিয়েশন টারবাইন ফুয়েল, সেটা বর্তমানে রয়েছে 16%। অর্থাৎ রাজ্য সরকারকে আমরা জানি, বাইরে থেকে যে বিমানগুলো আগরতলায় অবতরণ করে সেগুলোকে রাজ্য সরকারকে ট্যাক্স দিতে হয়, এবং এই যে এভিয়েশন ফুয়েলের যে ট্যাক্স সেটা 16% ছিল, এবং 16% থেকে কমিয়ে আজকে ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী 1% করা হয়েছে। আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গে সেই এটিএফ চার্জ হচ্ছে 25%, আমাদের পার্শ্ববর্তী আসামে তার পার্সেন্টেজ হচ্ছে 23.65%, আর ত্রিপুরাতে ছিল 16%। সেটাকে কমিয়ে আমরা 1% করেছি, এবং এতে করে আমাদের টোটাল যে লস হবে রাজ্য সরকারের এই ট্যাক্সটা কমানোতে 1.67 করোড়, মানে 1,67,00,000 টাকা প্রতি বছর আমাদের লস হবে। আমাদের ইনকাম হতো সেখানে 1.78 পার অ্যানাম, বছরে আমাদের 1,78,00,000 টাকা সেখানে প্রফিট হতো। এই সিদ্ধান্তের ফলে আমাদের বিমান যেমন বেশি আসবে, কারণ আমরা জানি যে রাজ্যে এটিএফ, যে এভিয়েশন টারবাইন ফুয়েলের যে চার্জ যে রাজ্যে বেশি, সেখানে বিমান কম যায়। কিন্তু যেগুলো আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেগুলো, সেগুলোতে কিছু করার থাকে না, অপশান নেই, তাই সেখানে বেশি চার্জ দিয়েও এভিয়েশন সেক্টরের বিমানগুলো সেখানে অবতরণ করে। কিন্তু ত্রিপুরার মতো রাজ্যে আপনারা জানেন যে আমাদের খুব শীঘ্রই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখান থেকে উদ্বোধন হবে, আমাদের নতুন এয়ারপোর্ট, কাজ শেষ হয়ে গেছে। তো এটা যখন উদ্বোধন হবে, নিশ্চয়ই বড় বড় বিমান কোম্পানিগুলো, সংস্থাগুলো এখানে তাদের বিমান নিয়ে আসবে, এবং আমাদের বর্তমানে যে বিমানের যে আমাদের পরিষেবা রয়েছে সেটা আরো বৃদ্ধি পাবে, আরো সংখ্যায় বাড়বে। ঠিক তেমনি চার্জ যখন কম থাকবে, ধরুন আগরতলা বা কলকাতা রুট, আগরতলা বা গুয়াহাটি রুটে, তখন বিমানের টিকিটের দামও সেটা বৃদ্ধি পাবে, যখন তেলের দামটা কম হবে বা চার্জটা যখন রাজ্য সরকার কম নেবে। তো এতে করে 16% ছিল, সেটাকে 1% আনা হয়েছে, মানে 15% লেস করা হয়েছে। তাতে করে 1,67,00,000 টাকা আমাদের প্রতি বছর সেখানে লস হবে। তারপরও রাজ্য সরকার সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ল ডিপার্টমেন্টের অধীন ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ খোয়াই, জুডিশিয়াল ডিস্ট্রিক্ট খোয়াইতে 53 নাম্বার সেখানে পোস্ট ক্রিয়েট করা হয়েছে। সেগুলো ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ খোয়াই, তার মধ্যে আমাদের রয়েছে টোটাল 53 নাম্বার অফ পোস্টস হ্যাভ বিন ক্রিয়েটেড। এগুলোকে নতুন করে ক্রিয়েট করা হয়েছে, এবং আগামী দিনে সেগুলো শূন্যপদ পূরণ করা হবে চাকরির মাধ্যমে।
কি পোস্ট রয়েছে সেখানে? চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ কাম অ্যাকাউন্টস অফিসার একটা পোস্ট, সিনিয়র সরিস্তেদার একটা পোস্ট, অফিস সুপারিনটেন্ডেন্ট একটা পোস্ট, হেড ক্লার্ক 6টা পোস্ট, স্টেনোগ্রাফার 6টা পোস্ট, ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক 6টা, এলডিসি 9, ড্রাইভার গ্রুপ সি 3টে, ডুপ্লিকেটিং অপারেটর গ্রুপ সি 1, রেকর্ড অ্যারেঞ্জার গ্রুপ সি 1, প্রসেস সার্ভার গ্রুপ সি 2, গ্রুপ ডিতে রয়েছে একটা পোস্ট, পিয়ন গার্ড বা অর্ডারলি তাতে রয়েছে 15খানা পোস্ট। গ্রুপ ডি টোটাল নাম্বার অফ পোস্ট ক্রিয়েটেড 53। আজকে ক্যাবিনেট অনুমোদন দিয়েছে, কিছুদিনের মধ্যেই দপ্তর কিভাবে সেগুলোকে নিয়োগ করবে মডালিটিস ঠিক হবে, অর্থাৎ 53খানা শূন্য পদ পূরণ করা হবে আন্ডার ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, খোয়াই জুডিশিয়াল ডিস্ট্রিক্ট, খোয়াই জেলাতে। প্রশাসনিকভাবে ক্যাবিনেট সেটা অনুমোদন দিয়েছে। তৎসঙ্গে ত্রিপুরা হাইকোর্টে creation of various new posts for the court number 5 in the establishment of High Court of Tripura. ত্রিপুরা হাইকোর্টের কোর্ট নাম্বার 5-এ কয়খানা পোস্ট? টোটাল পোস্ট 8খানা তৈরি করা হয়েছে। কি পোস্ট সেগুলো? সেক্রেটারি টু দ্য অনারেবল চিফ জাস্টিস অ্যান্ড অনারেবল জাজেস, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিস এবং যে জাজরা রয়েছেন তাদের সেক্রেটারি 1খানা পোস্ট, রেস্টোরার 1খানা পোস্ট, জমাদার গ্রুপ ডি 2খানা, কুক গ্রুপ ডি 2খানা, ক্লিনিং অ্যাসিস্ট্যান্ট গ্রুপ ডি 2খানা পোস্ট, অল টুগেদার টোটাল 8খানা পোস্ট আজকে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে। এগুলোকে ক্রিয়েট করা হয়েছে, আগামী দিনে দপ্তর ঠিক করবে এবং সেগুলোকে রিক্রুটমেন্ট করা হবে। তো টোটাল আমাদের চিফ জাস্টিসের কাছে 8খানা এবং খোয়াই ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, যেটা আমরা বলেছি খোয়াই ডিস্ট্রিক্টে, সেখানে 53খানা, অর্থাৎ 61 নাম্বার অফ পোস্টস হ্যাভ বিন ক্রিয়েটেড। আজকে রাজ্য সরকার ক্যাবিনেটে সেটা অনুমোদন দিয়েছে, আগামী দিনে সেগুলো রিক্রুটমেন্টের মাধ্যমে শূন্য পদগুলো পূরণ করা হবে। তৎসঙ্গে শিক্ষা দপ্তরে আপনাদের নিশ্চয়ই অবগত আছে যে রাজ্যের স্কুলগুলোতে পরিকাঠামোগত উন্নয়ন, টিচিং ব্যবস্থা, ইনফ্রাস্ট্রাকচার সমস্ত দিক থেকে সরকারের সিদ্ধান্ত হয়েছিল যে এনজিওদেরকে ইনভাইট করা হয়েছে তাদেরকে মোটিভেশনের জন্য, এবং তার আগেই সেটা নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছিল প্রশাসনিকভাবে ক্যাবিনেটে যে আমরা সারা রাজ্য ভিত্তিক এনজিওদেরকে, সারা দেশ থেকে এনজিওদেরকে আমরা ইনভাইট করব, যাতে করে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন স্কুলগুলো সেগুলোকে তারা গাইড করতে পারে, সমস্ত দিক থেকে প্রশাসনিক দিক থেকে তাদেরকে সহযোগিতা করা হবে। এবং ওই ঘোষণার পর 29 অর্গানাইজেশনস, স্বনামধন্য দেশের এবং আন্তর্জাতিক কিছু এনজিও রয়েছে যারা এডুকেশন সেক্টরে বিভিন্ন সময় কাজ করায়, তাদের থেকে 29টা অর্গানাইজেশন অ্যাপ্লাই করেছিল এবং তাদের মধ্যে সমস্ত কিছু অ্যানালাইসিস করে 16খানা এনজিওকে শর্টলিস্ট করা হয়েছে। 29টা অ্যাপ্লাই করেছিল, পার্টিসিপেট করেছিল প্রসেসে, তার মধ্যে থেকে 16খানা এনজিওকে শর্টলিস্ট করা হয়েছে। তারা বিভিন্ন স্কুলে সেখানে স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন, টিচিং কোয়ালিটি, টিচারদের সেখানে আরো বৃদ্ধি করবে এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করবে। কারা কারা তারা? যে 16খানা এনজিওকে সেখানে শর্টলিস্ট করা হয়েছে তারা হচ্ছে আজিম প্রেমজি ইউনিভার্সিটি বেঙ্গালুরু, আমেরিকান ইন্ডিয়ান ফাউন্ডেশন নিউ দিল্লি, টেক মহিন্দ্রা ফাউন্ডেশন, অল আর প্রমিনেন্ট নেমস আমরা জানি, সিবিএম ইন্ডিয়া বেঙ্গালুরু, আফহান নিউ দিল্লি, অধ্যয়ন ফাউন্ডেশন মুম্বাই,
চেস্টা কেয়ার ফাউন্ডেশন নিউ দিল্লি, স্টারলাইট টেক ফাউন্ডেশন মুম্বাই, দ্য টিচার্স ফাউন্ডেশন বেঙ্গালুরু, ভিশন এম্পাওয়ার বেঙ্গালুরু, দ্য এডুকেশন অ্যালায়েন্স নিউ দিল্লি, লাভভা ফাউন্ডেশন নিউ দিল্লি, লিডারশিপ। তাদের মতো করে এখানে অনেকে ভাবতে পারে যে হয়তো রাজ্য সরকারকে তাদেরকে অনেক পয়সা দিতে হবে, নট দ্যাট। তারা যে এসছে, এই এনজিও গুলো তাদের ফ্লাইট ফেয়ার তারাই বহন করেছে। তারা যে বিভিন্ন সময় গাড়ি দিয়ে ঘোরাঘুরি করেছে, আপনারা জানলে অবাক হবেন যে গাড়ি খরচা বা ফুয়েল চার্জ যেটা এসছে রাজ্য সরকারের, সেটা খুবই নগণ্য। রাজ্য সরকার তাদেরকে দায়িত্ব দিচ্ছে যাতে করে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের যে স্কুলের পরিকাঠামো এবং শিক্ষা এবং শিক্ষক, ছাত্র ছাত্রী, তাদেরকে মোটিভেট করে মডার্ন এডুকেশন, আমাদের নতুন এডুকেশন পলিসিও ঘোষণা হয়েছে, আপনারা জানেন। এই মডার্ন এডুকেশন বা নতুন নিউ এডুকেশন পলিসির সঙ্গে কোপ আপ করে তাদেরকে আরো উন্নত করা, উন্নত শিক্ষা প্রদান করা। এবং এতে করে এই 16খানা যে এনজিও যারা শর্টলিস্টেড হয়েছে, সেই কাজটা তাদেরকে করতে হবে। রাজ্য সরকার বাইরে থেকে তাদেরকে সহযোগিতা করবে, সাপোর্ট করবে, অ্যাসিস্ট করবে, কিন্তু আসল কাজটা তারা করবে। এবং তারা বিভিন্ন সেগমেন্টে স্বনামধন্য দেশের এবং আন্তর্জাতিক স্তরে তাদের নাম কুড়িয়েছে, এমন ধরনের এনজিওদেরকে ডাকা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে স্বাভাবিকভাবেই যে তাদেরকে কারা শর্টলিস্টেড করেছে। একটা প্যানেল হয়েছিল, কারা কারা ছিল সেখানে? ডাইরেক্টর হায়ার এডুকেশন, ডাইরেক্টর এলিমেন্টারি এডুকেশন, ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন এন্ড ডাইরেক্টর এসসিআরটি। তারা বিভিন্ন পয়েন্টস কনসিডারেশনে নিয়ে তাদের অভিজ্ঞতার নিরিখে সমস্ত কিছু বিবেচনা করে পুঙ্খানুপুঙ্খভাবে তাদেরকে শর্টলিস্টেড করেছে। যারা 29খানা এনজিও অ্যাপ্লাই করেছিল, তার মধ্য থেকে 16 হ্যাভ বিন শর্টলিস্টেড। 16টা এনজিওকে শর্টলিস্টেড করা হয়েছে এবং নামগুলো আমি বলেছি যে 16খানা এনজিও। তারা আগামী দিনে শিক্ষা দপ্তরের হয়ে কাজ করবে, সে বিভিন্ন স্কুলগুলোতে শিক্ষক, ছাত্র ছাত্রী তাদের মধ্যে সমন্বয় ঘটিয়ে আরো সুন্দর শিক্ষা ব্যবস্থাকে তুলে ধরার জন্য। আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর, আমরা বরাবরই প্রতি ক্যাবিনেট ব্রিফিং এ কোভিড নিয়ে একটা বুলেটিন দিই। তাতে করে আজকে মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ যে ব্রিফিং বা যে ডেটা আমাদেরকে দিয়েছেন কোভিড সম্পর্কিত, সেটা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাইছি। পশ্চিম জেলায় গত সপ্তাহে কোভিড ছিল 0.49% এফেক্টেড, আজকে সেটা আছে 0.39%, মানে কমেছে পশ্চিম জেলায়। সিপাহীজলা জেলায় গত সপ্তাহে ছিল 0.03%, আজকে সেটা হয়েছে 0.11%, মানে একটু বৃদ্ধি পেয়েছে। খোয়াইতে গত সপ্তাহে, গত ক্যাবিনেট ব্রিফিং আমরা বলেছিলাম যে 0.62% ছিল, আজকে সেটা খোয়াইতে আছে জেলাতে 0.15%, মানে খোয়াইতেও কমেছে। গুমতিতে বিগত দিনে ছিল 0.33%, আজকে আছে 0.16%, 16%, 0.16%, মানে কমেছে। সাউথ জেলাতে বিগত দিনে ছিল 0.17%, আজকে সেটা আছে 0.25%, মানে একটু বৃদ্ধি পেয়েছে। ধলাইতে বিগত দিনে ছিল 0.36%, আজকে সেটা আছে 0.13%, কমেছে। ঊনকোটিতে বিগত দিনে ছিল 0.07%, আজকে সেটা আছে 0.03%, মানে এখানেও কমেছে। নর্থে বিগত দিনে ছিল 0.9%, আজকে সেটা আছে 0.38%, এখানে বৃদ্ধি পেয়েছে। ওভারঅল আমাদের বিগত দিনে অল টুগেদার ত্রিপুরা রাজ্যে বিগত দিনে ছিল 0.28%, আজকে সেটা আছে 0.26%, মানে একটু কমেছে এই কোভিড
যে সংক্রমণ, তার বাইরে আমাদের ভ্যাকসিনেশন স্টকে রয়েছে। টোটাল আমাদের ভ্যাকসিনেশন গেছে 43,58,359, 43,58,359 টোটাল ডোজেস অ্যাডমিনিস্ট্রার্ড। ফার্স্ট ডোজ গেছে এর মধ্যে 25,22,206, 25,22,206 প্রথম ডোজ, এবং সেকেন্ড ডোজ দ্বিতীয় ডোজ গেছে 18,36,153, 18,36,153 সেটা গেছে আমাদের দ্বিতীয় ডোজ। টোটাল ডোজ আমাদের স্টকে রয়েছে এখন ভ্যাকসিনেশন 8,83,580, 8,83,580 সেটা হচ্ছে আমাদের টোটাল ডোজ যেটা স্টকে রয়েছে। এবং টোটাল আমাদের যে ডোজ প্রদান করা হয়েছে সেটা হচ্ছে 43,58,359। এটাই ছিল আজকে আমাদের ক্যাবিনেটের এজেন্ডা। আপনাদের সবাইকে আমরা সেটা নিয়ে অবগত করলাম। যদি কারোর কোনো সাংবাদিক বন্ধু প্রশ্ন থাকে প্লিজ। दूसरी एक बात है कि आप हेल्थ डिपार्टमेंट के इशू में बात किए, तो अभी डेंगू का क्या पोजीशन है, इसके बारे में कुछ जानकारी है? अभी इंक्रीज हुआ है या डिक्रीज हुआ है इसके बारे में? अभी जो हमने बात किया वो आज कैबिनेट में जो मुद्दे थे, एजेंडा थे, उसी को लेके हमने बात किया। डेंगू को लेके ऐसा कोई चर्चा नहीं हुई हमारे बीच। जब होगा डेंगू को लेके जाहिर है कि स्वास्थ्य दफ्तर की तरफ से आप लोगों को बताया जाएगा, आपको ब्रेकअप मिल जाएगा। That was good question. That was just a second. It was revised in the year 2018 from 18% to 16%. In the year 2018, the rate was revised and it was reduced by 2% from 18 to 16, and now it has been reduced to 1% from 16%. স্যার, যে এনজিওগুলো দেওয়া হচ্ছে স্কুলগুলো তাতে খরচ কি কম পড়বো? মানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করলে কি তাহলে খরচ কি সরকারি খরচের থেকে কম পড়বো না? আপনারা জানেন যে দেখুন একটা কনসেপশন রয়েছে যে এনজিওদেরকে আনা হচ্ছে বা এনজিওরা এসছে, প্রাইভেটাইজেশন হচ্ছে। এটা প্রাইভেটাইজেশন না। এনজিও হচ্ছে যারা কাজ করছে তারা রাজ্য সরকার থেকে টাকা নেবে না। কি নেবে তারা? আমি যেটা বললাম যে গাড়ি খরচা বা অনেকে এয়ারলাইন যে এরা যে এসছে চার্জটা নিয়েছে, আবার অনেকে চার্জ নেয়নি, টাকা বেশি খরচ হয়নি। থাকা খাওয়ার ব্যবস্থা তারা নিজেরাই করেছিল। এনজিওরা টাকা পায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে বা বিভিন্ন কোম্পানি যারা রয়েছে, বড় বড় কোম্পানি যাদের সিএসআর রয়েছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমরা সবাই জানি। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে এনজিওদেরকে টাকা প্রদান করা হয় ফর দেয়ার সোশ্যাল অ্যাক্টিভিটিস। তো সেখান থেকে তারা টাকা পায়। তার বদলে তারা বিভিন্ন সময় নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও বলতে তো আমরা এটাই বুঝি, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তো তারা সামাজিক কর্মসূচিগুলো করে। অ্যাজ এ পার্ট অফ দেয়ার অ্যাক্টিভিটিস তারা এগুলো করবে ত্রিপুরা রাজ্যে এসে। কিন্তু আমরা দুঃখের সঙ্গে বলতে হয় যে বিভিন্ন সময় এমনও প্রচার হয়েছে যে রাজ্য সরকার প্রাইভেটাইজেশনের হাতে তুলে দিচ্ছে, এনজিওর হাতে তুলে দিচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে, হুইচ ইজ নট এট অল কারেক্ট। দিস ইজ ফার ওয়ে ফ্রম ট্রুথ। তা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, মানুষের অবগতির জন্য জানাচ্ছি যে যারা এনজিওরা এসছে তারা অনেকে নিজেরাও টাকা দিয়ে সেখানে এসছে। ফ্লাইট ফেয়ারও তারাই দিয়েছে, গাড়ির ফেয়ারও তারাই দিয়েছে, রাজ্য সরকার থেকে তারা কোনো পয়সা চার্জ করেনি। এবং তারা যে সার্ভিসটা প্রদান করবে সেটাও তারা নিজেদের থেকে করবে। এবং তারা কোত্থেকে ফান্ড পাবে, স্বাভাবিক প্রশ্ন আসবে। আর তো আমি যেটা বললাম যে সিএসআর ফান্ড, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে বিভিন্ন বড় বড় কোম্পানি, ভারতবর্ষে এমন অনেক কোম্পানি রয়েছে যাদের সিএসআরই হাজার হাজার কোটি টাকা থাকে, তো সেখান থেকে তারা ফান্ড পায়। এবং যে নামগুলো আমি বললাম, আজিম প্রেমজি ইনস্টিটিউশন, টনি ব্লেয়ার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন, সেখানে আজিম প্রেমজি, টেক মাহিন্দ্রা, এগুলো উল্লেখযোগ্য নাম। এগুলো আমাদের দেশে কর্পোরেট সেক্টরে প্রতিষ্ঠিত নাম, লিডিং পার্টনার দেয়ার। তো তারা সেখানে আমাদেরকে সার্ভিস ইম্পার্ট করবে, রাজ্য সরকার তাদেরকে সহযোগিতা করবে, কিন্তু অর্থ দিয়ে না। সরকারের কাজ কি থাকবে শিক্ষা ব্যবস্থা সেই পরিপ্রেক্ষিতে? সরকারের কাজ করবে স্কুলগুলো, তাহলে শিক্ষা নিয়োগ না, নিয়োগের প্রক্রিয়া তো তারা দেখবে না। সরকারের কাজ করবে।
সরকারের যে ধারায় চলছে তারা চলবে। ইন এডিশন টু দ্যাট, সরকার যা করছে ইন এডিশন টু দ্যাট তারা ফ্যাসিলিটেট করবে। বাইরের, আমরা আগে বলেছি যে নতুন এডুকেশন পলিসি এসছে, তো নতুন এডুকেশন পলিসির সঙ্গে খাপ খাওয়ানো, বিভিন্ন সিস্টেমকে ইনকর্পোরেট করা, লিডারশিপ কোয়ালিটি ট্রেনিং। এখানে আমি যে 16টা ইনস্টিটিউশন নাম বললাম, ওরা কি কি খাতে তারা ফোকাস করবে, কি কি চ্যাপ্টারে সেগমেন্টে তারা ফোকাস করবে, সেই জিনিসটাও লিখে দেওয়া রয়েছে। লিডারশিপ তৈরি করা, অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে জ্ঞান প্রদান করা, বিভিন্ন সেক্টরে। আমাদের যারা আমরা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি তারাই লিডার এমন নয়, যারা সাকসেসফুল বিজনেসম্যান, বিজনেস জগতে তারা লিডার, যারা গুড ব্যুরোক্র্যাট, সিনিয়র ব্যুরোক্র্যাট, তারাও প্রশাসনের জগতে তারা লিডার। প্রতিটি ক্ষেত্রে স্টুডেন্টদেরকে মোটিভেট করে, কোন স্টুডেন্ট কোন দিকে যেতে চাইছে সেটা বের করে তাদেরকে মোটিভেশন প্রদান করা, সেটাই হবে তাদের কাজ। এবং এতে করে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং রাজ্য থেকে যে ছাত্র ছাত্রীদের আন্তর্জাতিক স্তরে, জাতীয় স্তরে এবং আমাদের রাজ্য স্তরে প্রশাসনিক লেভেলে পরীক্ষা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, তাতে অনেক সফলতা আসবে। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগে সিভিল সার্ভিস পরীক্ষাগুলোতে, ইউপিএসসিতে, বিভিন্ন স্টাফ সিলেকশনে ত্রিপুরা রাজ্যের ছেলে মেয়েদের যে সাকসেস রেট ছিল, আজকে সেটা অনেক বেড়েছে। আইএস লেভেলে আমাদের রাজ্য থেকে এখন ছেলেরা পাচ্ছে, আইএফএস থেকে পাচ্ছে। তো স্বাভাবিকভাবে এগুলো নতুন যে মডার্ন এডুকেশন পলিসি, সেগুলোরই একটা ফসল এবং সেটারই একটা আশীর্বাদ আমরা মনে করি। থ্যাংক ইউ।